নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে ফের সক্রিয় ইডি। তল্লাশি সল্টলেক সেক্টর 1 এর একটি ভবনে, সেই ভবনেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস। এসআইআর শেষে 3 মাসের মধ্যে বঙ্গে নির্বাচন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। আসন্ন বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা 16 মার্চ থেকে, কিন্তু ভোট মাথায় রেখে তা করতে হচ্ছে ফেব্রুয়ারিতে। মেরামতের কাজের জন্য দুদিনের জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। শনি ও রবিবার সেতুর উপর কোনো যানবাহন চলাচল করা যাবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় ইডি। শুক্রবার সকাল থেকে তল্লাশি কলকাতার অন্তত 10টি জায়গায়। তল্লাশি সল্টলেক সেক্টর 1 এর একটি ভবনে, সেই ভবনেই রয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস। পুজো মিটতেই ফের অ্যাকশন মোডে ইডি। সাত সকালে শহর কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বাহিনীর হানা। সুজিত বসুর অফিসে হাজির ইডি। শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির। দুনাগের বাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্ট অভিযান ইডি আধিকারিকদের। জানা গিয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডির আধিকারিকেরা পৌঁছন। সুজিত বসুর অফিসেও তল্লাশি। পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি। ইডি হানা নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বললেন, প্রত্যেকবার ভোট এলেই এই ধরনের তল্লাশি হয়, কিন্তু কিছুই কোনোদিন পায়নি। এরপর সুজিত বসু বলেন, এসব করে লাভ নেই, মানুষই আমার সার্টিফিকেট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অয়নশীল সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, শুক্রবার সকালে ফের পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কলকাতার একাধিক জায়গায় হানা দেয় ইডির অফিসাররা। যান মন্ত্রী সুজিত বসু সল্টলেকের অফিস এবং রেস্তোরাঁতেও। তবে বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ সুজিত বসু। তার কথায়, প্রত্যেকবার ভোটের আগেই ওরা এটা করে। বাড়ি, অফিস সব জায়গায় যায়। আগেও রেড করে কিছু পায়নি, ভোটের আগে চাপ তৈরি করতে এই সমস্ত করে। দমকল মন্ত্রীর সাফ কথা, তিনি দুর্নীতি করেননি। অভিযোগ তো অনেকেই করেন, কিন্তু প্রমাণ তো করতে হবে। মানুষ সবটা জানে, মানুষই তার সার্টিফিকেট। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর শেষে 3 মাসের মধ্যে বঙ্গে নির্বাচন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। রাজারহাটের পর কোলাঘাটে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর শেষের 3 মাসের মধ্যে বঙ্গে নির্বাচন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এমনটাই খবর জেলা প্রশাসন সূত্রে। রাজারহাটের পর কোলাঘাট, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। সেই বৈঠকের পর স্থানীয় বিএলওদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। সূত্র মারফত খবর, বৈঠকে স্পষ্ট বলা হয়েছে যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। বৃহস্পতিবার কোলাঘাটের বলাকা ভবনের বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। 3 জেলা প্রশাসনের ডিএম, এসপি ও অন্যান্য আধিকারিকেরাও ছিলেন। সেখানে আধিকারিকদের চূড়ান্ত প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। কি পদ্ধতিতে কাজ হবে তাও আলোচনা করা হয়েছে ওই বৈঠকে। এই বৈঠকের পর বিএলওদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সেখানে তাদের একাধিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছে আধিকারিকেরা। বৈঠকে আইটি নেটওয়ার্ক, বিএলও অ্যাপ কিভাবে কাজ করবে সেই সম্পর্কিত আলোচনাও করা হয়েছে। পরের বার অ্যাপ নিয়ে ট্রেনিংও হবে। এসআইআর এর আধার বৈধ কিনা সেই বিষয়ে মুখ খোলেন রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। তিনি বলেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আধার নিয়ে আইনে যা রয়েছে সেটাই থাকবে। যাদের নাম শুধুমাত্র আধার কার্ডে রয়েছে তাদের ক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্ট লিঙ্ক থাকতে হবে। 2002 সালে এসআইআর এ যাদের নাম ছিল, যারা সরকারি আধিকারিক, তাদেরও কোনো ডকুমেন্ট লাগবে না। বৃহস্পতিবার বৈঠকের সময় স্থানীয় এক সমিতির পক্ষ থেকে সভাগৃহের বাইরে বিক্ষোভ দেখানো হয়। তাদের হাতে এসআইআর বাতিল করতে হবে, এসআইআর মানছি না, মানব না মতো প্ল্যাকার্ড দেখা গিয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে সেই বিক্ষোভ বন্ধ হয়।
অন্যদিকে বৃহস্পতিবার কোলাঘাটে বিএলওদের ডাকা বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে। তার প্রশ্ন, এখন তো ভোট নয়, এখন কমিশনারের অধীনেও যায়নি রাজ্য, তবে কেন বিএলওদের নিয়ে বৈঠক করছেন? হাই নিউজ নেটওয়ার্ক। আসন্ন বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে। গত 22 সেপ্টেম্বর শেষ হয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষা। বিধি মানলে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা 16 মার্চ থেকে, কিন্তু ভোট মাথায় রেখে তা করতে হচ্ছে ফেব্রুয়ারিতেই। আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে। সেমিস্টার পদ্ধতির বিধি অনুসারে 6 মাস পঠন পাঠনের পর পরীক্ষা হওয়ার কথা। গত 22 সেপ্টেম্বর শেষ হয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষা। নিয়ম মানলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা 16 মার্চ থেকে, কিন্তু ভোটের কথা মাথায় রেখেই তা করতে হচ্ছে ফেব্রুয়ারিতে। আর এতে পুরো সিলেবাস শেষ করা নিয়ে অনিশ্চয়তা, আশঙ্কা তৈরি হচ্ছে শিক্ষক মহলে। তাদের উদ্বেগের কারণ, প্রায় গোটা অক্টোবর বন্ধ থাকছে স্কুল, অন্য নানা পরীক্ষাও রয়েছে এর মাঝে। সরকারিভাবে পঠন পাঠন শুরু হওয়ার কথা 25 অক্টোবর থেকে, অর্থাৎ মাস তিনেক সময় পাবেন শিক্ষকরা। ফলে ব্যাহত হতে পারে দ্বাদশের পঠন পাঠন। তাই সিলেবাস কমিয়ে দেওয়া বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলছেন শিক্ষকেরা। শিক্ষক মহলের বক্তব্য, নভেম্বর থেকে পুরো দমে পঠন পাঠন শুরু হলেও হাতে মাত্র 90 দিন সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে সিলেবাস শেষ করা অত্যন্ত কঠিন কাজ। এত কম সময়ের মধ্যে নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যাল ও থিওরির সমস্ত পাঠ শেষ করা কার্যত অসম্ভব। শিক্ষা সংসদের উচিত পড়ুয়াদের কথা ভেবে সিলেবাস কাটছাট করা বা পরীক্ষা পিছিয়ে দেওয়া। পাশাপাশি আগামী 3 থেকে 13 নভেম্বর সমস্ত স্কুলে মাধ্যমিকের টেস্ট শুরু হওয়ার কথা। ডিসেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে 5ম থেকে 9ম শ্রেণীর সামিটিভ পরীক্ষা। ফলে এই সময়ও ক্লাস বিঘ্নিত হতে পারে। তাছাড়া ডিসেম্বরের শেষে পড়বে শীতের ছুটি। জানুয়ারি মাসে রয়েছে যুব দিবস, নেতাজি জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস সহ একাধিক সরকারি ছুটি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে সরস্বতী পুজো সবই থাকবে এই সময়। ফলে পড়ুয়ারা 70 থেকে 75 দিনও সময় পাবে না। যদিও সিলেবাস কমানো বা পরীক্ষা পিছানোর কথা ভাবছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, সরকারের অনুমতি নিয়ে 2026-এর পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে। শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিকের বক্তব্য, সিলেবাস নিয়ে চিন্তা না করে ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক, পরীক্ষা দিতে যাতে কোনো অসুবিধা না হয় তাদের, সেই বিষয়ে কাউন্সিল সর্বদা লক্ষ্য রাখবে। তবে এই মুহূর্তে পরীক্ষার সময় বা সিলেবাস পরিবর্তন করার আর কোনো সুযোগ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। মেরামতের কাজের জন্য দুদিনের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। শনি ও রবিবার সেতুর উপর কোনো যানবাহন চলাচল করা যাবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। শনিবার ও রবিবার কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণভাবে বন্ধ বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ। সেতু স্টে ও হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষ। এই সময় সেতুর উপরে কোনো যানবাহন চলাচল করা যাবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা বৃহস্পতিবার একটি নির্দেশিকায় জানিয়েছে, জননিরাপত্তা ও যানবাহন চলাচলের সুবিধার স্বার্থে 11 অক্টোবর শনিবার ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং 12 অক্টোবর রবিবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। এই সময় সেতু ও তার র্যাম্পগুলিতে সব ধরনের গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। সেতুর কেবল ও বিয়ারিং পরিবর্তনের কাজ চলবে ওই সময়। আর এই সময় যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে তাদের জন্য বিশেষ ট্রাফিক রুট নির্ধারণ করা হয়েছে। পশ্চিমমুখী যানবাহন যারা জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে তাদের টার্ফ ভিউ মোড় থেকে হেস্টিং ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে যান চলবে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ বা হেস্টিং ক্রস থেকে কিপ রোডে ডান দিকে ঘুরে। J&N আইল্যান্ডের দিক থেকে কিপ রোড হয়ে আসা পশ্চিমমুখী যানবাহনকে 11 ফরলং গেট থেকে হেস্টিং ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে আসা পূর্বমুখী যানবাহনকে হেস্টিং ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
কিপ রোডে ওয়াই পয়েন্ট থেকে র্যাম্প ধরে সেতুতে ওঠা যানবাহনকেও 11 ফরলং গেট হয়ে রেড রুটের দিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক আরও অন্যান্য প্রধান সড়ক বা আর্টেরিয়াল রোডে ঘোরানো হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ও রবিবার নির্দিষ্ট সময়সীমায় বিদ্যাসাগর সেতু এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ওই সময় শহরের যানবাহন চাপ নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নেবে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সমস্ত স্টেশনের প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম বদলের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একই সঙ্গে মেট্রোর কামরা এবং সব স্টেশনের প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে। এবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সমস্ত স্টেশনের প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম বদলের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একই সঙ্গে মেট্রোর কামরা এবং সব স্টেশনের প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে। দীর্ঘদিন ধরেই মেট্রোর এই ঘোষণা ঘিরে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। অভিযোগ, মাইকের ভাষা অস্পষ্ট থাকার ফলে পরিষ্কারভাবে তা শোনাই যায় না। এবার সেই প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও বদল করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে টেন্ডারও করা হয়েছে। এগুলো বদল করতে খরচা ধরা হয়েছে 16.14 কোটি টাকা। মেট্রোর তরফে জানানো হয়েছে, প্রত্যেক স্টেশনেরই এই ডিসপ্লে বোর্ড বদল করা হবে। শুধু প্ল্যাটফর্মেই নয়, স্টেশনে ঢোকার মুখে থাকা ডিসপ্লে বোর্ডও বদল করা হবে। পাশাপাশি বদলানো হবে সিস্টেমও। প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট পুজোর আগে প্রায় মাস দেড়েক ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল মেট্রোর এই ব্লু লাইন। মাসখানেক আগে যখন এই সময় সারণী বন্ধ হয়ে গিয়েছিল মেট্রো স্টেশনে, তখন যাত্রীদের অভিযোগ ছিল নিত্যদিনের অব্যবস্থা ঢাকতে ডিসপ্লে বোর্ড অকেজো করে দেওয়া হয়, কিন্তু বাস্তবে সেগুলো খারাপ হয়ে যায়। কোনো মতে জোড়া তাপ্পি মেরে ফের তা ঠিক করা হয়, কিন্তু সেগুলো তারপরও পুরোপুরি ঠিক হয়নি। তখনই সিদ্ধান্ত হয়েছিল এই ডিসপ্লে বোর্ডগুলি বদল করা হবে। পাশাপাশি অ্যানাউন্সমেন্ট সিস্টেমেরও আধুনিকীকরণ করা হচ্ছে। মেট্রো যে কোনো বিভ্রাট হলেই যাত্রীদের উদ্দেশ্যে এই মাইকে ঘোষণা করা হয়, কিন্তু বহু পুরনো এই অ্যানাউন্সমেন্ট সিস্টেমে যা ঘোষণা হয় তা অধিকাংশ যাত্রী বোঝেন না। একই সঙ্গে এখন ব্লু লাইনকে কেন্দ্র করে একাধিক লাইন সংযুক্ত হয়েছে, ফলে এসপ্লানেড, নোয়াপাড়া, কবি সুভাষের মতো স্টেশনগুলোতে যাত্রী সুবিধার্থে বারবার ঘোষণা করতে হয়। কিন্তু মান্ধাত্তার আমলে সেই অ্যানাউন্সমেন্ট সিস্টেম থেকে পরিষ্কারভাবে কোনো কথা শোনা যায় না, আর তাই এবার এই ব্যবস্থার আধুনিকীকরণ হচ্ছে। মেট্রোর এক কর্তা জানান, যাত্রী স্বাচ্ছন্দ্যে যা যা করার তাই করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি পরবর্তী খবরে। সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাহাড়ের। এবার আচমকা একাধিক ধসে বন্ধ হয়ে গেল বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক, আর তার ফলে আরও একবার পাহাড়ের পর্যটন ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। সমস্যা কিছুতেই যেন পিছু ছাড়ে না পাহাড়ের। গত শনিবারের ধসে বিপর্যস্ত হয়েছে গোটা পাহাড়, প্রাণও গিয়েছে বহু মানুষের। শুধু সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির পরিমাণ কম বেশি 10 কোটি টাকা। এখনও তার রেশ কাটেনি। তবুও মিরিক বাদে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং। আর এর মাঝেই ফের এলো খারাপ খবর। এবার আচমকা একাধিক ধসে বন্ধ হয়ে গেল বাংলা সিকিমের লাইফলাইনের 10 নম্বর জাতীয় সড়ক, আর তার ফলে আরও একবার পাহাড়ের পর্যটনে ধাক্কা খেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কোথাও কোথাও রাস্তার 1/3 ধসে গিয়েছে বলে খবর, কোথাও পরিস্থিতি এর থেকেও খানিকটা ভালো। বৃহস্পতিবার রাতে ধস নামে জাতীয় সড়কের একাধিক জায়গায়। ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে গিয়েছে। এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে পর্যটকরা। শুক্রবার সকালে রয়ে গিয়েছে সেই রেশ। জানা গিয়েছে 29 মাইল থেকে গেইল খোলা যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। শুক্রবার সকাল থেকে রাস্তা সারানোর পাশাপাশি পরিষ্কার করার কাজও শুরু হয়েছে, কিন্তু একাধিক জায়গায় রাস্তা বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় 10 নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ, আর সেই রাস্তা এখনো পর্যন্ত চালু করার কোনো আশা দেখছে না প্রশাসন কর্তার একটা বড় অংশ। হাই নিউজ নেটওয়ার্ক।
রাজধানী কাবুলে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তালিবান সরকার তা নিশ্চিত করেছে। বিস্ফোরণটি ঘটেছে কেন বিস্ফোরণটি ঘটেছে সেই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বুধবার রাতে পরপর কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। ঘটনাচক্রে আফগান তালিবান নেতা তথা সে দেশের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির 6 দিনের ভারত সফরের গোড়াতেই। সংবাদ সংস্থা জানাচ্ছে, বুধবার রাতে অন্তত দুটি জোরালো বিস্ফোরণ ঘটেছে কাবুল শহরের প্রাণকেন্দ্রে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও এক্সে পোস্ট করে বিস্ফোরণের কথা স্বীকার করে নিয়েছেন এবং জানিয়েছেন এই সংক্রান্ত তথ্য পরে দেওয়া হবে। যদিও তালিবানের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি করা হয়, পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমান বা ড্রোন হামলার কারণেই এই বিস্ফোরণ। ওই খবরে দাবি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি বিদ্রোহী বাহিনীর কয়েকটি ডেরা রয়েছে কাবুলে। সেগুলিকে নিশানা করেছে পাক বায়ুসেনা। প্রায় 1.5 দশক ধরে পাক সেনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে টিটিপি। আফগানিস্তানের শাসক তালিবানের একাংশ থেকেও তার মদত পাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ। টিটিপিকে ফিতনা আল খোয়ারিজ বলে চিহ্নিত করে পাক সরকার এবং সেনা। এর আগে গত বছরের 25শে ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। যদিও আফগান তালিবানের অভিযোগ, বারমাল জেলায় লামান সহ 7টি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছিল। মৃত্যু হয়েছিল মহিলা, শিশু সহ 46 জন সাধারণ মানুষের। 2021-এর 15ই আগস্ট তালিবান আনুষ্ঠানিকভাবে কাবুল পুনর্দখল করেছিল। আফগানিস্তানের দ্বিতীয়বার তালিবানি শাসন কায়েম হওয়ার পরেই সে দেশে পাত্তারি কোটাতে শুরু করে আমেরিকা। প্রাথমিকভাবে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও আফগান তালিবান ঔপনিবেশিক জমানার ডুরান্ট লাইনকে ভিত্তি করে সীমানা নির্ধারণের বিরোধিতা করার পরেই সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল। অন্যদিকে ক্রমশ নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে আফগানিস্তানের নতুন শাসকদের। এই পরিস্থিতিতে পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই এখন আফগানিস্তানের সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট খোরাসান এবং লস্কর-এ-তৈবার মধ্যে সমঝোতা গড়ে তুলে বালুচ এবং টিটিপির মোকাবিলায় সক্রিয় হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। এখনকার সময়ে অ্যানিমেটেড যে কোনো জিনিসই দর্শকদের খুবই প্রভাবিত করে, আর সেদিক থেকে কলকাতার গর্ব হাইটেক অ্যানিমেশন স্টুডিও। 10ই অক্টোবর এই হাইটেক অ্যানিমেশন স্টুডিও উদযাপন করল নেটফ্লিক্সের গ্লোবাল রিলিজ কুরুক্ষেত্র। অ্যানিমেশন আজকালকার দিনে খুব বড় একটা অংশ। কে না অ্যানিমেশন ভালোবাসে? 8 থেকে 80 সকলেই অ্যানিমেশন মুভি, কার্টুন, সিরিজ সবই দেখতে ভালোবাসে। টালিগঞ্জে বিভিন্ন অ্যানিমেশন স্টুডিও আছে, কিন্তু এই কলকাতাতে হাইটেক অ্যানিমেশন স্টুডিও দীর্ঘ 12 বছর ধরে বিভিন্ন কাজ করে চলেছে। সেরকমই একটি খুবই বড় একটা কাজ তাদের লঞ্চ হতে চলেছে নেটফ্লিক্সে, কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্র ওয়েব সিরিজটি 18টা এপিসোডে ভাগ করা হয়েছে। 18 দিনের যুদ্ধকে 18টা এপিসোডে ভাগ করে দেখানো হয়েছে। নটি করে 2টি সিজন আসবে এবং এই ওয়েব সিরিজটির জন্য দীর্ঘ 2.5 বছর ধরে খেটে চলেছে এই হাইটেক অ্যানিমেশন স্টুডিওর 600রও বেশি মানুষজন। চলুন আমরা এই স্টুডিওটা একটু ঘুরে দেখি। কলকাতার গর্ব হাইটেক অ্যানিমেশন স্টুডিও। দীর্ঘ 12 বছর ধরে চলা এই স্টুডিওটি তাদের বহু প্রতীক্ষিত অ্যানিমেটেড সিরিজ কুরুক্ষেত্রের গ্লোবাল প্রিমিয়ার নিয়ে খুবই উৎসাহী। এই মুহূর্তটি স্টুডিওর জন্য এক ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ সাফল্য, যা 2.5 বছরের সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টার প্রতিফলন। আসন্ন এই সিরিজটি হাইটেক অ্যানিমেশনের সেই লক্ষ্যকে আরও দৃঢ় করে, যেখানে ভারতীয় গল্পগুলোকে বিশ্বমানের অ্যানিমেশন ও স্টোরি ট্রেলিং এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়। কুরুক্ষেত্র ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্যকে এক নতুন আঙ্গিকে আধুনিক প্রজন্মের জন্য নতুনভাবে উপস্থাপন করছে। এই সিরিজটি নেটফ্লিক্সে 190টি দেশে স্ট্রিম হবে।
যেখানে থাকবে একাধিক ভারতীয় এবং আন্তর্জাতিক ভাষায় ডাবিং। পাশাপাশি থাকবে 34টি ভাষায় সাবটাইটেল এবং দৃষ্টিহীন দর্শকদের জন্য হিন্দি অডিও ডেসক্রিপশন ট্র্যাক। এই সিরিজের ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন হাইটেক অ্যানিমেশন স্টুডিওর এমডি সুব্রত রয়, হাইটেক অ্যানিমেশন স্টুডিও সিইও আশিস থাপার এবং লেখক ও সহ পরিচালক উজান গাঙ্গুলি, পরিচালক অনুরাগ চিরিমার, অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি প্রমুখেরা। ছবি সম্পর্কে হাইটেক অ্যানিমেশন স্টুডিওর এমডি সুব্রত রায় বলেন, 18 জনের এই কুরুক্ষেত্র কিন্তু আমার কাছে 18 বছরের একটা জার্নি। মানে আমরা কিন্তু আজ থেকে কাজ করছি না, হয়তো অ্যানিমেশন যেহেতু বাচ্চাদের ক্যাটাগরিতে পড়ে সেজন্য মিডিয়ার আলো সেভাবে পড়েনি অ্যানিমেশন স্টুডিও। এবং শুধু আমরা কাজ করি না, কলকাতায় কিন্তু আরও অনেক অ্যানিমেশন হাউস আছে যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে অ্যানিমেশন। এরপর অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি সকলের উদ্দেশ্যে বাংলাকে, বাংলার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, প্রচারের কথা বলেন। থেকে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা তো আমাদের জানানোর দায়িত্ব মানুষদের যে আমাদের বাংলার ছেলেমেয়েরা রাত জেগে জেগে একটা আন্তর্জাতিক মানের কাজ করেছে। যে এতক্ষণ আমরা উপস্থিত ছিলাম হাইটেক অ্যানিমেশন স্টুডিওর কুরুক্ষেত্র ট্রেলার লঞ্চে। এই কুরুক্ষেত্র নেটফ্লিক্সের ওয়েব সিরিজটি 18টি এপিসোডে ভাগ করা হয়েছে। মূলত 18 দিনের এই যুদ্ধকে 18টা এপিসোডে ভাগ করা হয়েছে। নটি করে 2টি সিরিজ আসবে এই কুরুক্ষেত্র ওয়েব সিরিজটির। তো অবশ্যই চোখ রাখুন নেটফ্লিক্সে। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি মণ্ডল, হাই নিউজ। এবার নজর রাখছে আবহাওয়ার খবরে। কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো রোদেলা আকাশ। ফের কবে থেকে মুক্তি পাবে সেই দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গবাসী। শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা গেল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই খটখটে রোদ, কিন্তু দুপুর গড়াতেই মেঘের ঘন ঘটা। তারপরে মুষলধারে বৃষ্টি কলকাতায়। আড়াইটে থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতার মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। একই অবস্থা সল্টলেকেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনায়। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস। রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দুপুর 3টা থেকে আগামী 3 ঘন্টায় শুক্রবার সন্ধে পর্যন্ত দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ অংশে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা ছিল। এছাড়াও কমলা সতর্কতা জারি ছিল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই বিদায় নেয় বর্ষা, কিন্তু চলতি মরশুমে দক্ষিণবঙ্গে এখনো বর্ষা বিদায় নেয়নি। আবহবিদরা জানাচ্ছেন, আগামী কিছুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। উত্তরবঙ্গে অবশ্য আপাতত বর্ষণের আভাস নেই। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী 3-4 দিন আবহাওয়া একই রকম থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে আচমকা বৃষ্টি হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর ধীরে ধীরে এবারের মতো বর্ষা বিদায় নেবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।